বলিলেন, মাকে দেখো চন্দ্র, আমার সময় হয়ে এসেছে। এভাবে আপনি চলে এলেন যে, আপনার ওপর যে এখন অনেক দায়িত্ব, এভাবে চলে এলে কি হয়? রানী, আমাকে একটু একা ছেড়ে দাও, আমি নিজেকে সামলাতে পারছি না। তুমি যাও, তুমি গিয়ে সব সামলাও। তা বললে কি হয়? আমি কি আপনার কাজ করতে পারবো? এখন কত সিদ্ধান্ত নেওয়ার আছে, কত মানুষকে খবর দেওয়ার আছে, কত মানুষ আসবেন বাবা মশাইকে দেখতে। এইসব আপনি ছাড়া কি করবেন বলুন তো? পারবো না, আমি পারবো না রানী। বাবা মশাই নেই, সেটি আমি মানতে পারছি না। এভাবে ভেঙে পড়লে কি চলবে? এখন তো আপনাকেই শক্ত হাতে সংসারের হাল ধরতে হবে। রানী, যে মানুষটির হাত ধরে আমি হাঁটতে শিখেছি, দাঁড়াতে শিখেছি, যে মানুষটির নিজে হাতে ধরে আমাকে সব শিক্ষা দিয়েছেন, যার একটি কথায়, শুধুমাত্র একটি কথায় আমার সব সমস্যার সমাধান হয়ে যেত, আজ মানুষটি ওইভাবে পড়ে আছে, আর সেটি আমাকে দেখতে হচ্ছে। না না রানী, আমি পারবো না। আমাকে দয়া করে ওখানে যেতে বলো না রানী, যেতে বলো না। আচ্ছা, বাবা মশাই তো দিব্যি সুস্থ হয়ে উঠেছিলেন, হঠাৎ কি হলো? নাকি গোড়া সৈন্যদের আমার বাড়িতে আনাটাই ভুল হয়েছে? কিন্তু বাবা মশাই তো নিশ্চিন্তে হয়েছিলেন। তাহলে বাবা মশাই কেন চলে গেলেন? কেন চলে গেলেন? কেন তিনি চোখ বুঝলেন? রানী, বাবা মশাই কি আর কথা বলবেন না? যাও, তুমি যাও, যা সিদ্ধান্ত নেওয়ার তুমি গিয়ে নাও। তোমার সব সিদ্ধান্ত তো আমি মেনে নেই, শুধু আমাকে একটু একা থাকতে দাও রানী, একটু একা থাকতে দাও, আমাকে যেন কেউ বিরক্ত না করে। তুমি এই ব্যবসার ভবিষ্যৎ, তুমি যা চাইবে তাই হবে। আমি শুধু চাই কালে কালে লোকে বলুক, আলীবর্দীর আমলে জগৎ শেঠের পর এই কলকাতা শহরে একজনই বড় লোক আছে, বাবু রাজচন্দ্র দাস। আমার সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে সঁপে দিলাম মা লক্ষ্মী। তুমি আমার চন্দ্রের পাশে থেকো মা। আসুন রায়মশাই, আসুন। দুঃসংবাদটা শুনে আর স্থির থাকতে পারলুম না, তাই চলে এলাম।
কতদিনের সম্পর্ক আমাদের। যাকে রাজচন্দ্র কোথায়? চন্দ্র আসছে, উপরে আছে। দেহ কি আজ রাতেই সৎকার করা সম্ভব হবে? সেটা রাজচন্দ্র এলেই স্থির করা হবে। ওর বাবা ওই সিদ্ধান্ত নেবে। দাদা একা একা ঘরে কি করছে? সম্পত্তির দলিল টলিল সরাচ্ছে না তো? আসুন আসুন আসুন। আপনারা যে আসবেন সত্যিই ভাবিনি। তা দুঃসংবাদটা পেয়ে আমাদের মনে হলো সামাজিক দায়িত্ব কর্তব্য বোধ থেকে একবার অন্তত আসা উচিত। তাই আমরা। তা কখন দেহ রাখলেন উনি? ওনার কি শরীর টরীর খারাপ হয়েছিল নাকি? এই একটু আগে। ভালোই ছিলেন। আমিও তো শুনেছিলাম মারমশাই দিব্যি সুস্থ আছেন। আসলে কার ডাক কখন আসে। তবে সব কর্তব্য কিন্তু শেষ করেই গেছেন। তা এত বড় ব্যবসা সম্পত্তি এখন কে রক্ষা করবে? কারণ রাজচন্দ্র তো তার সমাজসেবা আর বেরাদরদের নিয়েই ব্যস্ত থাকে। কে সামলাবে এত কিছু? আমরা তো আছি। আমরা সবাই মিলে জ্যাঠামশাইয়ের সম্পত্তি রক্ষা করব। এখন এইসব কথা নিয়ে ভাবার মতো মনের অবস্থা আমাদের কারো নেই। সে যাও, কিছু একটা ব্যবস্থা হবে। এখন আমাদের আশু কর্তব্য যাতে যথাযথ মর্যাদায় দাদার শেষকৃত্য আমরা সম্পন্ন করতে পারি। এই দুঃসময় আপনারা যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এ কি বলছেন? এ তো আমাদের কর্তব্য। এমন একজন মানুষ চলে গেলেন, আর আপনাদের এই বিপদের সময় আমরা একটু আপনার পাশে এসে দাঁড়াবো না? তাই কি কখনো হয়? মেজদা, তুমি একবার অন্দরে যাও, দেখো সেখানে আবার কি হচ্ছে। হ্যাঁ যাই, আমি একটু আসছি। খুড়োমশাই, বৌরানী আপনাকে ডাকছেন। বৌমা? ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। চন্দর কোথায় বৌমা? তার কি হয়েছে? আমি আসছিলাম খবর নিতে, তার মাঝখানে তুমি আমায় ডেকে পাঠালে। অনেকেই চন্দরের সঙ্গে কথা বলবে বলে অপেক্ষা করছেন। তিনি ঘরেই আছেন, বাইরে বেরোতে চাইছেন না। তাই বলে কি হয় বৌমা? এখন তো সব দায়িত্ব তাকেই বুঝে নিতে হবে। তিনি আসলে খুব ভেঙে পড়েছেন। তিনি কইলেন, তুমি যাও, যা সিদ্ধান্ত নেওয়ার তুমি গিয়ে নাও। তোমার সব সিদ্ধান্ত তো আমি মেনে নেই, শুধু আমাকে একটু একা থাকতে দাও রানী, একটু একা থাকতে দাও। তিনি কইলেন আপনারা বড়রা যা সিদ্ধান্ত নেবেন তাই তিনি মেনে নেবেন। ঠিক আছে বৌমা, আমি নিজে গিয়ে দেখছি একবার। খুড়োমশাই, বৌমা বলছিলাম কি, তিনাকে একটু একা থাকতে দেওয়া যায়নি? তিনি কইছিলেন সামাল দিতে একটু সময় লাগবে। কিন্তু আপনি যদি বলেন তবে আমি অবশ্যই। বৌমা, সে যদি না বলে তাহলে দেহ সৎকারের ব্যবস্থা হবে কি করে বলো তো? দাদাকে তো এবার তুলসী তলায় আনতে হবে, লোকজন ডাকতে হবে, কাঁদ দিতে হবে। এসব তো চন্দনেরই কাজ। জানো বৌমা, আমাদের বাবা যেদিন দেহ রেখেছিলেন
বাড়িতে মুরগি আক্রমণ হয়েছিল, দাদা তখন আমাদেরকে নিয়ে এখানে চলে এসেছিলেন পিসিমার কাছে। ঝড় তো কম বয়নি বৌমা। একা থাকার সুযোগ কে কবে পেয়েছি বলো তো? আপনারা ঠিক করুন কখন কি হবে না হবে। আসলে কেউই এখনো সামাল দিয়ে উঠতে পারেনি এই ধাক্কা খানা। ঠিক আছে বৌমা। কি সর্বনাশ হলো গো আমাদের। ও ধনঞ্জন, তুমি কি করলে গো? যে মানুষটা বট গাছের মতো মাথায় ছিল, সে বট গাছ পড়ে গেল গো দিদি। এবার আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? মা, আপনি একটু শান্ত হন। আপনি যদি এমন করেন তাহলে যে বড় মাকে সামলানো যাবে না। তুমি চুপ করো। তোমাকে কি করে বোঝাবো গো? আমার বুকটা কেমন ফেটে যাচ্ছে। এই বটটাউর পেতম্বার আমাদের বিয়ে দিয়ে আমাকে বাড়িতে এনেছিলেন। সেই মানুষটাই আর নেই। আমার যে বিশ্বাস হচ্ছে না। ও দিদি বটটাও চলে গেল। বড় মা শোনো শোনো, আমি কখন থেকে ডাকছি ওনাকে জানো, কিছুতেই সাড়া দিচ্ছেন না। ওনার রেতের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। এখন যদি না ওঠেন, না সাড়া দেন, ওষুধ না খেলে শরীরটা আবার খারাপ করবে। খুব রাগ করেছেন আমার ওপর। ও বড় মা, তুমি ডাকো না গো, তুমি ডাকলে ঠিক সাড়া দেবে। ডাকো ডাকো ডাকো, ডাকো 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 ডাকো। আমি ডাকলেও আর সাড়া দেবে না যোগী। সকলের মায়া কাটিয়ে পিতরাম চলে গেছে। না 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 না, উনি যাননি। ও বড় মা, উনি কোথাও যাননি গো, উনি আছেন আছেন। সরজ বৌমা, এই তো। ও বাচ্চা শোনো, যাও যাও যাও, ছোট বৌমাকে ডেকে নিয়ে এসো, যাও তো। ছোট বৌমাকে খুব ভালোবাসেন উনি, আমি জানি। ছোট বৌমা এসে ডাকলে না ঠিক সাড়া দেবেন, কিছুতেই অমন চুপ করে শুয়ে থাকতে পারবেন না। ছোট বৌমাকে ডাকছি, দাঁড়ান। ছোট বৌমা এলে ঠিক সাড়া দেবে। ও বাচ্চা শোনো, যাও তুমি এক বাটি গরম দুধ নিয়ে এসো। হ্যাঁ, গরম দুধ খাওয়ালে না ওনার শরীরটা একটু ভালো হবে। যাও না বাবু, দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও। মা শোনো শোনো, উনি না তেতো খেতে চেয়েছিলেন জানো মা। এখন কি তেতো দিয়ে কিছু বুঝতে পারছি না। মা বলো তো, এখন কি তেতো দিলে ভালো হবে বলো দেখিনি। তেতো খাওয়ার জন্য কি ছেলে মানুষ করছিলেন, খুব অবুঝপানা করেছেন তেতো খাওয়ার। ওরে ও যুগি যুগি যুগি, অমন করিস নে মা, অমন করিস নে। ভিতর আমার সাড়া দেবে না রে, ও আর সাড়া দেবে না। ভালো করে চেয়ে দেখ, দেখছে। সরেজু, যা তো বউকে ডেকে আন। চোখে কেউ সামলাতে পারবে? এত বড় আঘাতে ওর মাথাটা কাজ করছে না। এই জন্যেই বলে সংসার অনিত্য, বেশি বার বেরো না। রাজত্ব যাওয়ার শোকেই মাথার ব্যামো ধরে গেল। আহারে, কোথায় আর সেই দাপট তোমার রইল বড় গিন্নি? এতকাল আমাকে টিপে মেরেছ, এবার আমার পালা।
ও মা, মা কি হয়েছে? মা মা কি হয়েছে? বৌমা তুমি এসেছো, এসেছো, এসো এসো। দেখো না, দেখো তোমার শোরটা ওরকে কখন থেকে ডাকছি, সারাই দিচ্ছেন না। ও মামা তুমি ডাকো, তুমি ডাকলে সারা দেবে। শোনো মা, মধু দিয়ে মেরে না মকর তাজ নিয়ে এসো, ওটা খেলে ওনার শরীর একটু ভালো হবে, সুস্থ বোধ করবেন উনি। না, সব কিচ্ছুটি ডাকবে নে, বাবা মশাই আর নেই মা। তিনি 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 সব কিছুর উঠতে চলে গেছেন। মা ভালো করে দেখুন মা, বাবা মশাই তপ্ত দেহ, বাবা মশাইকে তো এবার তুলসী তলায় শোয়ানো হবে। বাবা মশাইয়ের আত্মা সঙ্গে গেছেন। ছোট মামা, তোমার শোরটাউরের সম্মুখে এমন কথা বলতে তোমার লজ্জা করছে না? থামো বলছি, থামো। ডাকো না, ছোট মামা ডাকো, ডাকো না, ডাকো তো, তুমি ডাকলে সারা দেবে। ডাকো ডাকো ছোট মামা, ডাকো বলছি, ডাকো। আমি কষ্ট দেখছি, এই তো গা গরম রয়েছে, আমি দেখতে পাচ্ছি, এই তো মা, যতই কষ্ট হোক মা, সত্যিটাকে মেনে নিতে হবে। বাবা মশাই আর নেই, সব কিছু শেষ হয়ে গেছে মা, সব কিছু শেষ হয়ে গেছে। আপনি এবার বাবা মশাইকে ছেড়ে দিন মা, ছেড়ে দিন। তুলসী তলায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক সবাই। তুমি একটু চুপ করো দেখি, চুপ করো। মেয়েটাকে একটু সময় দাও দেখি, জম্মের মতো আর স্বামীটাকে ও দেখতে পাবে না। ওকে একটু সময় করে ওই দেহটাকে আঁকড়ে রাখতে দাও, দাও আঁকড়ে রাখতে। দিদিকে একটু সময় দে, নিজেকে সামলানোর, বুকটা একটু হালকা হোক। মা একখানা ঘোরের মধ্যে আছেন, বোধ শক্তি নোপ পেয়েছে, মাকে কাঁদাতে হবে, নাহলে বিপদ হয়ে যাবে। মা বাবা মশাই আর নেই মা। তবে বাবা মশাই আত্মা তো আছে, তিনি তো স্বর্গ থেকে সব কিছু দেখবেন। আত্মা কোনোদিনও নষ্ট হয়নি মা, কোনোদিনও নষ্ট হয়নি। আমি যখন আমার বেটাকে হারিয়েছিল তখনই বুঝেছি মানুষ শুধু পুরনো দেহের কলসটাকে বদলে ফেলে। মা, বাবা মশাই দেহ আর মায়া দেহ বাঁধবেন নে মা, আর বাঁধবেন নে। বাবা মশাই আত্মাকে শান্তিতে অমৃত লোকে যেতে দিন মা, ছেড়ে দিন বাবা দেহকে, ছেড়ে দিন মা। বাবা মশাই আর নেই মা, সব শেষ হয়ে গেছে মা, বাবা মশাই আর নেই। আপনি চলে গেলেন, একা গেলেন কেন? আমাকে তো সঙ্গে নিয়ে যেতে পারতেন আপনার।
আপনি শেষ পর্যন্ত চলে গেলেন আমায় ছেড়ে।